নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের যখন উন্নতি হয়, দেখবেন একটা মানুষের যখন উন্নতি হচ্ছে, ধীরে ধীরে খুব ভালো জায়গায় যাচ্ছে, তার আশা পূর্ণ হচ্ছে এবং সে আনন্দ মধ্যে দিয়ে জীবনযাপন করছে, তখন হয় তার শত্রুতার কারণ, অর্থাৎ তার পিছনে অনেক শত্রু লেগে যায়। দেখবেন এটা বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখবেন যে নাম যশ যেই বেড়ে যাচ্ছে তার পিছনে কিন্তু অনেক মানুষ তাকে শত্রুতার কারণে চলে আসছে। তাকে কতটা হ্যাকেল করা যায়, এবং বিভিন্ন আপনি যদি মিডিয়ার দিকেও লক্ষ্য রাখেন, তাহলে সেই মিডিয়াতেও আপনি দেখতে পারবেন সোশ্যাল মিডিয়া এগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। অনেককেই দেখবেন যে একটু নাম যশের দিকে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতেও, এবং তারপরে তার পিছু তাকে কিভাবে জব্দ করা যায়, কিভাবে তাকে হ্যাকেল করা যায়, এগুলো কিন্তু মানুষ সাধারণত করে। কারণ আমরা জানি যে একটা মানুষের এক এক ধরনের তার ক্যারেক্টার, তার এক এক ধরনের লাইফস্টাইল, এবং এটা হয় সাধারণত কিন্তু জন্মছকের যে ২৭টা নক্ষত্র থাকে, এবং সেই ২৭টা নক্ষত্র এবং ১২টা রাশি এবং ৯টা গ্রহর সমন্বয়ে এদের জীবনযাপন করে এবং জীবনযাপন চলে, এবং এটার পরিপ্রেক্ষিতে তাদের পরিবর্তনগুলো দেখা যায়। সেই জন্য দেখবেন যে শত্রু বিভিন্ন ধরনের শত্রু হতে পারে আপনার। কখনো দেখবেন যে জ্ঞাতি শত্রুর জায়গা রয়েছে, অর্থাৎ ব্লাড রিলেটেড পার্সন আপনার ক্ষেত্রে শত্রুতা করছে। কখনো দেখা যাচ্ছে যে গুপ্ত শত্রু করছে, অর্থাৎ কেউ প্রকাশ্যে করছে আপনার সামনে, প্রকাশ্যে আপনাকে হয়তো কিছু খারাপ কটূক্তি করছে। আবার কেউ দেখা যাচ্ছে ধীরে ধীরে অর্থাৎ কেউ জানবে না, নীরবে সে শত্রুতা করে আপনাকে আপনার নির্দিষ্ট যে জায়গাটা, নির্দিষ্ট যেটা পাওয়া চাওয়া, সেটা পেতে দেবে না। সেটার জন্য আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে সেই মানুষটা। হয়তো আপনি তাকে বুঝতে পারছেন না, ধরতে পারছেন না, সে নীরবে শত্রুতা করছে, যেটাকে বলা হয় গুপ্ত শত্রু। আর এই গুপ্ত শত্রু এরকম তো খুব মারাত্মক হয়, কারণ এরা সবটা জানে, সবটা থেকে আপনার সমস্ত জিনিসগুলো জেনে এরা শত্রুতা করে, এবং তার কারণে এর শত্রুর প্রভাবটাও কিন্তু খুব মারাত্মক নেগেটিভ এফেক্ট তৈরি হয়। আর এর সঙ্গে সঙ্গে আরও বলবো, কারণ শত্রু তো শেষ নেই। আপনার ক্ষেত্রে দেখা গেলো যে কোনো সময় দেখা গেলো যে আপনি কর্মক্ষেত্রে শত্রুতার আপনি পাচ্ছেন, কর্মক্ষেত্রে শত্রুতার কারণে কর্মটা খুব স্থায়ীভাবে করতে পারছেন না। হয়তো আপনার দেখা গেলো যে প্রমোশনের যোগ রয়েছে, কিন্তু আপনার বিষয়ে আপনার যে হায়ার অথরিটি আছে বা আপনার ইমিডিয়েট যে বস আছে, তাকে এমনভাবে কিছু কটূক্তি বা কিছু আপনার বিষয়ে খারাপ কথাবার্তা, যেগুলো আপনি আদৌ হয়তো করেননি, সেই ব্যাপারে নিয়ে সেটা নালিশ করে দিল। তার কারণেও কিন্তু অনেক সময় হঠকারী সিদ্ধান্তের কারণে আপনার যে প্রমোশনের জায়গাটা আটকে যেতে পারে, বা স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না। দেখা গেলো আপনি প্রচুর পরিশ্রম করছেন, হয়তো আপনার যে কলিগরা আপনার সঙ্গে রয়েছেন তার থেকে আপনি পরিশ্রম বেশি করেন, কাজ আপনি বেশি করেন, কিন্তু সে বসের সঙ্গে সঙ্গে চলে, সেই জন্য তার প্রমোশনটা হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে না। কারণ ওই ব্যক্তি আপনার এগেনস্টে হয়তো কোনো কারণে খারাপ কিছু মনোভাব সেখানে পোষণ করছে সেই বসের কাছে। সেই জন্য বস আপনার ক্ষেত্রে কিন্তু সেই কুদৃষ্টিতেই দেখছে, আপনার ক্ষেত্রে সেই খারাপ দৃষ্টি আপনার প্রতি নেই। কারণ আপনি যে পরিশ্রম করছেন, আপনি যে কর্ম করছেন, সেটার যে গুডউইলটা, যেটা আপনার পাওয়া উচিত, আপনার সেই প্রশংসাটা আপনার পাওয়া উচিত, সেই প্রশংসাটা আপনি পাচ্ছেন না। তাহলে এই কারণেই দেখা গেল সে কর্মক্ষেত্রে কখনো হয়, কখনো প্রতিবেশীর জায়গার থেকে শত্রুতারা হয়, কারণ প্রতিবেশীর জায়গার থেকে কোনো সম্পত্তি বা এই ধরনের কোনো সমস্যা নিয়ে আপনার ক্ষেত্রে সেই কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়, এবং এই সমস্যা কিন্তু খুব মারাত্মক জায়গায় যায়। কারণ প্রত্যেকটা শত্রু কখনোই কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, আর শত্রু কখনোই কিন্তু আপনাকে ভালো জায়গা দেখাবে না। সবসময় সে খারাপ জায়গাটাই দেখাবে, খারাপভাবে আপনার সঙ্গে আচরণ করবে, এবং সুযোগ পেলে আপনাকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করে। তাই শত্রুকে কখনোই পুষে রাখতে নেই। আমি বারবার বলি, শত্রুকে কখনোই পুষে রাখবেন না, তাতে আপনার ক্ষেত্রে ক্ষতি হবে। তাই শত্রুকে পুষে রাখবেন না মানে শত্রুকে আপনি সেই শত্রুর সঙ্গে যুদ্ধ করবেন তা না বলছি। হয় সেই শত্রুকে মিত্রতে পরিণত করুন, নয় সেই শত্রু বা সেই মানুষটার থেকে আপনি জীবনে
নিজেকে সরিয়ে নিন। এই দুটো অপশান রয়েছে আপনার, এবং এটা অনেক মানুষ, তার 80% মানুষ সেই শত্রুকে মিত্রতায় পরিণত করে, এবং সে তাকে আগামী দিনে যে আপনি যে ভালো সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তাহলে এই জায়গাগুলো বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। দেখা গেলো কখনো হয়তো আপনার ভাই আপনার শত্রুতা করছে, যেগুলো বললাম জ্ঞাতি শত্রুতার মধ্যে পড়ে, ব্লাড রিলেটেডের জায়গায় পড়ে। হয়তো দেখা গেলো যে কিছু কিছু জায়গা আপনার পরিচিতি বা আপনার আত্মীয়রা, আত্মীয় অর্থাৎ সেটা হয়তো ব্লাড রিলেটেড না, কিন্তু আত্মীয় স্বজনের জায়গার থেকে শত্রুতা হচ্ছে। তাহলে এই শত্রুগুলো কোথার থেকে হয়? আমাদের জন্মছকে কি বলছে? জন্মছকে বলছে ষষ্ঠ ভাব থেকে আপনার শত্রুতা দেবে। ষষ্ঠ ভাবটা কীভাবে অবস্থান করছে, ষষ্ঠ ভাবে কোন ভাবের অধিপতি রয়েছে, ষষ্ঠ ভাবের অধিপতি কোথায় গিয়ে অবস্থান করছে। দেখা গেলো ষষ্ঠ ভাবের অধিপতি তৃতীয় গিয়ে অবস্থান করছে, তাহলে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার যে আপনার থেকে ইমিডিয়েট ছোটো যে, সে আপনার ক্ষেত্রে শত্রুতা করবে। ঠিক এইভাবেই ক্যালকুলেশন হয়, এবং সেটাই হয়। দেখা গেলো যে আপনার ষষ্ঠ ভাবের অধিপতি সে গিয়ে অবস্থান করছে আপনার জন্মছকের কি না সপ্তমে গিয়ে অবস্থান করছে, ষষ্ঠপতি সপ্তমে। তাহলে দেখবেন যে বিবাহের পরে শত্রুতা তৈরি হয়ে গেল, তারপরে সে থানা কোর্ট কেস নিয়ে একদম হেফাজত জায়গা তৈরি হয়ে যাবে। তাই সেই জন্য ষষ্ঠপতি অষ্টম বা সপ্তমপতি ষষ্ঠে কানেকশান থাকলে বিবাহের পরে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয় এবং আইনি জায়গা তৈরি হয়। তাহলে এইগুলো একদম বিচার, এবং আপনার জন্মছক কী আছে সেইগুলো তার সঠিক বিচার বিশ্লেষণ রয়েছে। আর কখনো কখনো দেখা গেলো যে অনেকের সন্তানের সঙ্গে অ্যাডজাস্ট হয় না, বাবার সঙ্গে তার সন্তানের অ্যাডজাস্ট হচ্ছে না, মায়ের সঙ্গে সন্তানের অ্যাডজাস্ট হয় না, অ্যাডজাস্টমেন্ট, সেটাও একটা কিন্তু কানেকশান, সেটা জন্মছকের কানেকশান থাকলে এগুলো হয়। কিন্তু আমি আজকে কিছু বিষয় বলবো যেটা পৌরাণিক বিভিন্ন কাহিনী রয়েছে, আর এই শত্রুতা দমনের কিন্তু একটা নির্দিষ্ট তিথিও আছে, যে তিথি নক্ষত্র, তাই আমি বারবার বলি যে আপনার ক্ষেত্রে সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যার প্রতিকার প্রতিবিধানের জন্য নির্দিষ্ট কিন্তু তিথি নক্ষত্র আছে। আমরা বারবার একটা জিনিসই বলি যে সারা বছরে দেখবেন আমরা যে অমাবস্যা পাই, 12টা অমাবস্যা 13টা অমাবস্যা পাই, 12+1, তাহলে সেই অমাবস্যা পাই, কখনো কখনো আবার সেটা পূর্ণিমা পাই, অর্থাৎ এখানে একটা কম বেশি বছর ওয়াইজ হয়, এটা কিন্তু ক্যালকুলেশন। এবং তার সঙ্গে সঙ্গে তিথি নক্ষত্র, অর্থাৎ এই তিথি নক্ষত্র 15 দিন পর পর তার তিথি পরিবর্তন হয়, এটা যেমন হয়, এবং তিথি এবং পক্ষ পরিবর্তন হয় 15 দিন পর পর। তাহলে এই যে কানেকশান, অর্থাৎ শুক্লাপক্ষ এবং আমরা বলি যে কৃষ্ণপক্ষ, তাহলে শুক্লাপক্ষ 15 দিন চলে, তারপরে কৃষ্ণপক্ষ 15 দিন চলে, এবং কোন পক্ষের কোন তিথি, এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এই কাজগুলো করতে হলে এই জায়গাগুলো প্রয়োজন। আপনি আপনার বাড়িতে যেমন শুভ অনুষ্ঠান করেন, তার জন্য পঞ্জিকা দেখে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখেন, এগুলোও কিন্তু সেটার কানেকশান, না হলে সেইভাবে শুভ কাজ বা সেইভাবে আপনি যে উদ্দেশ্যে কাজটা করলেন সেটা পাবেন না। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ জন্মছকের কানেকশান এক একজনের এক এক রকম। আপনার ক্ষেত্রে যে ষষ্ঠ ভাব, অন্যের ক্ষেত্রে সেই ষষ্ঠ ভাব আলাদা। তাই শত্রুতাও আপনার ক্ষেত্রে যেমন, অন্যের ক্ষেত্রে শত্রুতার জায়গা আলাদা। তাই এই শত্রুতার দমনের ক্ষেত্রে সর্বসম্মতভাবে যে তিথি আগামী দিনে উঠে আসছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি বিগত বছরগুলোও আলোচনা করেছি, বিগত বছরে বহু মানুষ তার সেই অনুযায়ী কাজ করেছে, সাকসেস পেয়েছে। তাই সেই তিথি হচ্ছে, আপনারা জানেন এই নির্দিষ্ট যেটা দোল পূর্ণিমা আগামী দিনে আসছে, এই দোল পূর্ণিমা এবং তার আগের দিন, যেটা আপনারা এই নির্দিষ্ট দিনটা ভীষণভাবে কিন্তু এই উৎসবটা পালনও করে থাকেন, যেটা হোলিকা দহ। তাই এই হোলিকা দহ, যেটা শত্রুকে দমন করা হয়েছিল যে হোলিকা দহতে, তাই কারণ আমি একটু আলোচনা করি, কারণ এখানে এই হোলিকা দহর দিন এখানে বিষ্ণুর এক অবতার নৃসিংহদেব তিনি কিন্তু আবির্ভূত হয়েছিলেন, এবং তারপরের দিনই কিন্তু সেখানেও কিন্তু সেই কৃষ্ণ রাধা কৃষ্ণের যে দোল উৎসব, সেখানেও কিন্তু
এখানে অর্থাৎ এই বিষ্ণুর কিন্তু আর এক অবতার সেখানে কিন্তু অবস্থান রয়েছে। তাহলে এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ তিথি, সেটা হোলিকাদহ বলুন এবং তারপরের দিন দোল উৎসবই বলুন। তাই এই নির্দিষ্ট তিথিতে অবশ্যই বিভিন্ন ধরনের শুধু শত্রুতা না, শত্রুতার একটা জায়গা রয়েছেই, তাছাড়াও প্রেম, ভালোবাসা, বিবাহের ক্ষেত্র এবং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্কের জায়গাগুলো, এগুলো বেশ কিছু ক্রিয়া রয়েছে। আমি চেষ্টা করব, কিন্তু আজকের যেটা বিশেষ করে যেটা বলতে চেয়েছি, যে শত্রু দমনের ক্ষেত্রে কেন এই তিথিটা আমরা বেছে নিই বা এই নির্দিষ্ট তিথিতে কাজ করলে আপনি সুফল পাবেন। কারণ এই নির্দিষ্ট তিথিতে বলছে কাশ্যপ মুনির সন্তান হিরণ্যকশিপু ছিল প্রবল অর্থাৎ বিষ্ণু বিদ্বেষী, অর্থাৎ বিষ্ণুকে তিনি স্মরণ করতেন, কোনোভাবে তার নাম সহ্য করতে পারতেন না। এবং এই হিরণ্যকশিপু কিন্তু একটা নির্দিষ্ট এলাকার তিনি কিন্তু রাজা ছিলেন। এবং এইভাবে চলতে চলতে তিনি হিরণ্যকশিপু কী করলো না, সে তপস্যা শুরু করলো। এবং সেই তপস্যা শুরু করলে অর্থাৎ তিনি ব্রহ্মার তপস্যা শুরু করলেন, এবং ব্রহ্মার তপস্যা শুরু করে তিনি আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করেছিলেন, এবং যাতে ব্রহ্মার কাছ থেকে আরও কিছু বর পাওয়া যায়। এবং এইভাবেও তিনি যখন তপস্যা করছেন, তখন এই বিষ্ণুর, যেহেতু তিনি বিষ্ণুর নাম সহ্য করতে পারতেন না, এবং তার রাজত্বে যে সকল ব্যক্তি বিষ্ণুর নাম স্মরণ করত বা বিষ্ণুর কথা মুখে আনতো, তাদেরকে প্রচুরভাবে কঠিন শাস্তি দিতেন। এবং এইভাবে চলতে চলতে, এবং একটা সময় সে কিন্তু মানে দেবতাদেরকেও কিন্তু সহ্য করতে পারতেন না, অন্যান্য দেবতাদেরকেও। এবং এইভাবে চলতে চলতে এক সময় ইন্দ্রদেব কী করলেন না, ইন্দ্রদেব ওই অসুরপুরী আক্রমণ করে দেন। অসুরপুরী আক্রমণ করে, কারণ হিরণ্যকশিপুর তখন তিনি তপস্যায় মগ্ন, এবং সেই অসুরপুরী যখন আক্রমণ করেন এবং সব কিন্তু লণ্ডভণ্ড করে দেন। এবং সেই সময় ওই হিরণ্যকশিপুরের স্ত্রী, অর্থাৎ তার স্ত্রী ছিলেন তখন সেই মুহূর্তে গর্ভবতী, এবং তার নাম ছিল কয়াদু দেবী। এবং এই কয়াদু দেবীকে কী করতেন, তিনি গৃহবন্দী করতেন, অর্থাৎ তাকে গৃহবন্দী করেন। এবং সেখানে নারদমণি উপস্থিত হন, এবং তাকে সেখান থেকে, কারণ সেখানে তাকে গৃহবন্দী করে তো কোনো লাভ নেই, তিনি যেহেতু সেই মুহূর্তে ছিলেন গর্ভবতী, এবং তখন নারদমণি তাকে সযত্নে তার গৃহে নিয়ে আসে, তার কুঠিরে নিয়ে আসে। এবং সেই কুঠিরে নিয়ে এসে তারপরে কিন্তু সেই অর্থাৎ এই কায়াদু দেবীর কিন্তু তার সন্তান হয়, সেটা পুত্র সন্তান। এবং এই কায়াদু দেবীর যে সন্তান হয় তার নাম দেওয়া হয়েছিল প্রহ্লাদ। তাহলে এখান থেকে শুরু হলো জিনিসটা, কারণ আপনার শত্রু কিভাবে কোথার থেকে আসছে আপনি নিজেই বুঝতে পারবেন। এবং এই প্রহ্লাদ দিনে দিনে বড় হতে শুরু করলো, এবং একটা সময় তা এই যে হিরণ্যকশিপুরের যখন তপস্যা শেষ হলো এবং সে যখন বর লাভ করলো ব্রহ্মার, এবং সে যখন তার নিজের রাজ্যে ফিরে আসলো, এবং সেখানে এসে দেখে যে পুরো লণ্ডভণ্ড হয়ে সেখানে কেউ নেই, তার স্ত্রী পর্যন্ত নেই, তখন সে কিন্তু প্রচণ্ড চিৎকার করতে লাগলো এবং পরিস্থিতি সামাল দেওয়ার খুব দায় হয়ে যাচ্ছিল। তখন মানে খুব গোপনীয়তার সঙ্গে সেই নারদমণি কিন্তু তার স্ত্রী এবং তার সন্তানকে সেখানে রেখে আসে, এবং যখন রেখে আসে তারপরে কিন্তু সে তাদেরকে দেখে যেই হিরণ্যকশিপুর, সে কিন্তু আনন্দে উন্মুগ্ধ হয়, অর্থাৎ আনন্দ উপভোগ করে এবং সে ভালো হয়ে যায়। এইভাবে চলছে, এবং তারপরেও সে আবার সেইভাবে তার এলাকায় থেকে সে অন্যান্য মানুষ বা অন্যান্য যারা ছিল তাদের প্রতি সেই কঠোরভাবে সেই বিভিন্ন জিনিসগুলো দমন করতে আবার শুরু করলো। এবং সেখানেও যে সকল মানুষ সেই বিষ্ণুর নাম স্মরণ করত বা বিষ্ণুকে মুখে আনতো বিষ্ণুর নাম, তাদেরকে আবার সে কঠিন শাস্তি দিতে আরম্ভ করলো। এবং পরবর্তীতে দেখা গেছে এই যে প্রহ্লাদও কিন্তু সে খুব বিষ্ণু ভক্ত হয়ে গেল।
এবং বিষ্ণুর নাম স্মরণ করছে, কারণ তার সন্তান, তার পিতা হিরণ্যকশিপুর, সে কিন্তু সেই বিষ্ণুর বিদ্বেষী। তাহলে এখানে যে জায়গাটা, এখানে যে দ্বন্দ্বটা তৈরি হলো, অর্থাৎ সন্তানের সঙ্গে তার পিতার যে দ্বন্দ্ব হলো, সে পিতা একজনকে চাইছে কিন্তু, অর্থাৎ পিতা একজনকে চাইছে না, কিন্তু পুত্র সেখানে চাইছে। এবং পিতা যে দোষে অন্যান্য মানুষগুলো, অন্যান্যদেরকে যেভাবে শাস্তি দিত, সেই শাস্তি পরবর্তী টাইমে তার জন্য বিধান করলো, অর্থাৎ তার পুত্রের জন্য সেই শাস্ত্রেই বিধান করলো। প্রহ্লাদকে তাকে কখনো কারাগারে বন্দি করলো, কখনো হাতির পদতলে ফেলে দিল, কখনো পাহাড়ের চূড়ার থেকে তাকে ফেলে দিয়ে তাকে কিন্তু সেই শাস্তি দেওয়ার চেষ্টা করলো, এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো সেই গৃহবন্দী করে রাখলো। তবু কিন্তু তার কোনোভাবে প্রাণ গেল না, তার প্রাণ বেঁচে থাকলো, এবং সে সেই বিষ্ণু নাম স্মরণ করেই গেল। এবং এর সঙ্গে সঙ্গে দেখা গেল সে যে এলাকায় বা যে এলাকায় তিনি দখল করেছিলেন তার পিতা, সেই এলাকাবাসী তারাও কিন্তু ধীরে ধীরে সেই বিষ্ণুর নাম স্মরণ করতে থাকলো। যেহেতু তার কোন পুত্র সে বিষ্ণুর নাম স্মরণ করে, বিষ্ণুকে স্মরণ হয়, এবং তার সঙ্গে সঙ্গে যারা তার বন্ধুরা ছিল তারাও কিন্তু বিষ্ণুর নাম স্মরণ করতে থাকলো। তখন দেখলো হিরণ্যকশিপুর, দেখলো এ তো খুব কঠিন জিনিস হয়ে যাচ্ছে, আগামী দিনে তো এখানে আমার স্থান নষ্ট হয়ে যাবে, সেখানে সবটাই সেই দেবতাদের অবস্থান হয়ে যাবে। তখন চিন্তা ভাবনা করলো যে আগামী যে নির্দিষ্ট তিথি রয়েছে, যে তিথিতে অর্থাৎ সেই প্রহ্লাদকে কি করে একদম নিধন করে দেয়া যায়। তার সন্তান হলেও কী হবে, কিন্তু তার জায়গাটা ঠিক রাখতে হলে, তার যে নির্দিষ্ট যে লক্ষ্য ঠিক রাখতে হলে তাকে এই অবস্থায় করতে হবে। তখন হিরণ্যকশিপুর তার বোনের শরণাপন্ন হলো, এবং তার বোনের নাম ছিল কিন্তু হোলিকা। এবং সেই হোলিকাও কিন্তু ব্রহ্মার কাছ থেকে বরদান পেয়েছিলেন। ব্রহ্মা তাকে বরদান করেছিল কি না, তাকে কোনোভাবে হত করা যাবে না, সে আগুনে কোনোভাবে সে পুড়বে না, এই বর তিনি করেছিলেন। এবং এই বরটাকে যখন মানে হোলিকাকে দেওয়া হয়েছিল, তখন বলা হয়েছিল যে কোনো খারাপ উদ্দেশ্যে এই বরকে কাজে লাগাতে পারবে না, তার নিজের জন্য বা অন্যের উপকারের জন্য, এবং সেটা যদি ভালো উদ্দেশ্য হয় তাহলেই এই বর কার্যকরী হবে। এবং সেটা কিন্তু বলেছিল, কিন্তু সেটা তার মনে ছিল না। কিন্তু তার ভাই অর্থাৎ হিরণ্যকশিপুর যখন তাকে বলল যে না, তুমি এইভাবে একে, অর্থাৎ আমার এই সন্তান, তাকে প্রহ্লাদকে তুমি এই আগুনের মধ্যে, অর্থাৎ আগুনের গোলা তৈরি হবে, এবং সেই আগুনের গোলার মধ্যে তাকে কোলে করে নিয়ে ঝাঁপ দেবে, কারণ তোমার তো কিছু হবে না, যা পুড়বে প্রহ্লাদের পুড়ে যাবে, প্রহ্লাদ পুড়ে কিন্তু দগ্ধ হয়ে যাবে, মারা যাবে, তোমার কিছু হবে না, কারণ তুমি যেহেতু বর পেয়েছ। এবং এটা সে অ্যাকসেপ্ট করলো হোলিকা, এবং সেই হোলিকা কি করলো, সে কিন্তু ওই তাকে কোলে নিয়ে সে আগুনের মধ্যে ঝাঁপ দিল, এবং ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে হোলিকা কী হলো, পুড়ে দগ্ধ হয়ে শেষ হয়ে গেল। কিন্তু প্রহ্লাদ সেখান থেকে, কারণ প্রহ্লাদ তখনও কিন্তু সেই বিষ্ণু নাম স্মরণ করতে থাকলো, সে আগুনের মধ্যে গিয়েও সে বিষ্ণু নাম স্মরণ করতেছিল, এবং সেই জন্য তাকে কিন্তু হঠাৎ করে সেই আগুনের থেকে সে কিন্তু কোনো একটা, মানে যেটা বলবো যে দৈবিক বলুন বা স্বয়ং ভগবানের ইচ্ছায় বলুন, তাকে সেই আগুন থেকে বাইরে বের করে নিয়ে আসলো, এবং সে বেঁচে গেল। এবং এই যে বেঁচে গেল, তার মধ্যে সঙ্গে সঙ্গে বিষ্ণুর তার পরবর্তী যে অবতার, অর্থাৎ এই নৃসিংহদেব, সে তখন সে কিন্তু সেই সময় সে সেখানে আবির্ভূত হলো। এবং এই যে আবির্ভূত হলো, কারণ এখানে কিন্তু আরও কিছু ঘটনা রয়েছে, যেটা হচ্ছে এই অর্থাৎ এখানে কিন্তু হিরণ্যকশিপুর যে তপস্যা করলো, ব্রহ্মার কাছ থেকে যে বর পেয়েছিল, সেই বরটাও কিন্তু খুব সাংঘাতিক বর ছিল, যে বরটাতে বলা হয়েছিল যে তোমাকে কেউ হত করতে পারবে না, তোমাকে কেউ খতম করতে পারবে না, তোমাকে কেউ নিহত করতে পারবে না,
কি না কীরকম না, কোনো মহিলা পারবে না, অর্থাৎ কোনো মেয়ে পারবে না, কোনো পুরুষ পারবে না, কোনো রাত্রে তোমার মৃত্যু হবে না, দিনের বেলা তোমাকে কেউ মারতে পারবে না, তোমার বাইরের অর্থাৎ আকাশের নিচে কেউ তোমাকে হত করতে পারবে না, কোনোভাবে তোমাকে আগুনেও মারতে পারবে না। অর্থাৎ তখন যে এই যে বর যখন সে পেয়েছিল তখন সে জানতো যে আমি অমর, আর এই অমর অহংকার জেদ মানুষের পতন নিয়ে আসে। তখন সে ভেবেছিল আমাকে কেউ হত করতে পারবে না, আমার এই এত বর পেয়েছি, আমি আজীবন আমি কিন্তু জীবিত থাকবো এবং সবার ওপর কিন্তু এইভাবে ছুরি ঘোরাবো, এইভাবে তাদেরকে দমন করার চেষ্টা করব, এইভাবে তাদেরকে অত্যাচার করার চেষ্টা করব, কারণ সেই বর পেয়েছে। কিন্তু সেই সময় যে নৃসিংহদেব তার আবির্ভাব, সেই আবির্ভাবে সে কী করলো, ঠিক সন্ধ্যাবেলা দেখবেন, সেই জন্য হোলিকা দহটা হয় সন্ধ্যাবেলা হয়, এবং সেই হোলিকা দহ সেই সন্ধ্যাবেলায় সেই নৃসিংহদেবের আবির্ভাব, এবং সে কী করলো, ওই হিরণ্যকশিপুকে ধরলো, ধরে সে কোলের ওপর, তার কোলের ওপর বসালো, এবং যে মূর্তি, সেই মূর্তি কিন্তু সাংঘাতিক, অর্থাৎ তার মুখমণ্ডল সিংহের মতো, এবং তার সঙ্গে সঙ্গে তার নখ, হাতের নখ ভীষণ বড় বড়, এবং সে ঘর এবং ঘরের বাইরে দরজার ওপর বসিয়ে কোলের ওপর নিয়ে তার কিন্তু নাড়ি ভুড়ি ছিঁড়ে বের করে তাকে হত্যা করলো, এবং সেটা ঠিক গোধূলি লগ্নে, যেটা হচ্ছে দিনের বেলাও না এবং সন্ধ্যাবেলাও নাই, এবং তাকে একদম নিধন করে দিল। তাহলে এই হচ্ছে কাহিনী, যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই হোলিকা দহ, সেই জন্য এই অনুষ্ঠানটাকে অনেক জায়গায় বিভিন্ন নামে পরিচিত, কখনো কোথায়ও দেখা যাচ্ছে হোলিকা দহ, কখনো কোথায়ও বলা হচ্ছে তার অন্যান্য নামও রয়েছে। তাই একটা জিনিস জানবেন যে শত্রু দমন যাদের ক্ষেত্রে হচ্ছে না, শত্রুকে আপনি মোকাবেলা করতে পারছেন না, তাহলে ওই নির্দিষ্ট দিনে যেখানে এই ধরনের হোলিকা দহ অনুষ্ঠান হবে, সেখানে আপনি গমের আটা দিয়ে দেবেন তার মধ্যে, সেই আগুনের মধ্যে, এবং গমের ওই আটা দিয়ে, ওই আটার কিছু পরিমাণে ছাই সেখান থেকে সংগ্রহ করে নিয়ে এসে আপনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একটা করে ফোঁটা নেবেন, দেখবেন আপনার শত্রু আস্তে 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 অনেকটা আপনার ক্ষেত্রে দমন হয়ে যাবে। আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে যদি প্রতিকার প্রতিবিধান, কারণ আপনার সমস্যা পার্মানেন্ট সলিউশন চাই, আপনার আজকে দুদিনের কিছু না, আপনার বিগত দিনে হয়ে আসছে, আগামী দিনেও হতে পারে, আপনি শত্রুর কারণে আপনি জর্জরিত হয়ে গেছেন, সেই জন্য তার জন্য চাই সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। আমি বারবার বলি এটাই, যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাই কারণ বিগত দিনে বহু মানুষ তারা এসছে প্রতিকার প্রতিবিধান নিয়ে, আজকের জায়গায় দাঁড়িয়ে তারা খুব ভালো জায়গায় রয়েছে। শুনুন, কারণ বিগত দিনে যে সকল মানুষগুলো এসেছিলো তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে, শুনতে থাকুন। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে, আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর
প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি। আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসে সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে। আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো?
আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যায় জর্জরিত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ।
কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি, আমি অনেক বিপদে পড়েছিলাম তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।